পিপি এই কারণেই ওর নাম ওভার ভোল্টেজ প্রোটেকশন। হাই ভোল্টেজ করছি তাহলে 9 ভোল্টেজ কখনোই চার্জিং এসিতে যাইতে দিবে না। ক্লিয়ার ব্যাপারটা? স্যার ওইটা নষ্ট হয়ে যাবে বা পুরো যাবে এরকম কিছু? স্যার আমি তো নষ্ট হয়ে যাবে স্যার। মানে চার্জিং এর আউটপুট তো ব্যাটারি নমিনাল ভোল্টেজ না, কিন্তু ব্যাটারি নমিনাল ভোল্টেজের চাইতে যদি বেশি দেয় তখন তো চার্জিং এসে দেয় না। বেশি দেওয়ার অ্যাবিলিটি নাই, আজকে পর্যন্ত আমি বেশি পাইনি। আচ্ছা আমি থিওরি এটা শিখছিলাম। বুঝছি, আজকে পর্যন্ত আমার ক্যারিয়ারে আমি বেশি পাইনি। দেয় না, কম দেয় সেটা পাইছি। তার কারণ কাস্টমার আপনার কাছে এটার জন্য আসবে না যে আগে আমার সেট 20 মিনিটে চার্জ হইতো এখন 10 মিনিটে ফুল হয়, ঠিক করে দেন। আচ্ছা তাহলে কাস্টমার আপনার কাছে আসবে কি জন্য? আগে আমার একটা সেট আধা ঘন্টায় ফুল চার্জ হইতো, এখন 1 ঘন্টা লাগে। স্যার ব্যাটারি ফুলে যাওয়ার রিজন তাহলে কি? লিকেজ। লিকেজ শর্টিং এর কারণে। ব্যাটারি ফুলে যাওয়ার রিজন হচ্ছে লিকেজ। লিকেজ ফ্যাক্টর থাকলে ব্যাটারি ফুলে যাবে, ব্যাটারি সুয়েলিং হবে। আর লিকেজ ফ্যাক্টর চেক করার জন্য আপনাকে করতে হবে স্লিপ কারেন্ট কনজাম্পশন চেক। সেই প্রসেস আপনারা জানেন। স্লিপ কারেন্ট কনজাম্পশন কিভাবে চেক আউট করতে হয়। কারণ স্লিপ কারেন্ট কনজাম্পশন মাস্ট ম্যান্ডেটরি। তবে এখানে একটু এক্সেপশনাল কেস থাকবে কোয়ালকম। কোয়ালকমের ক্ষেত্রে কিছু মানে সাময়িক কিছু ভ্যালু ক্যারি করবে। আর কোয়ালকমের যে আইসিটা আছে এটাও আবার ধরেন ওই অতটুকু ভ্যালুকে প্রোটেকশন দেওয়ার জন্য অলওয়েজ রেডি থাকে। এই কারণে কোয়ালকমের সেটগুলো যদি আপনি ডিসিতে লাগান, ওখানে যদি দেখেন যে 10 or 15 এর মধ্যে আছে, 10 or 15 মানে অটো, তাহলে এটা অনেক ক্ষেত্রে লিগ্যাল, অসুবিধা কিছু নেই। এক্সিনোসের ক্ষেত্রে অল্প কিছু ফ্লাকচুয়েশন করে এক্সিনোস, সেগুলোর জন্য কোনো লিকেজ করে না। কোন সমস্যা পাইছেন যে ফোন নরমাল চার্জ হয় কিন্তু ফাস্ট চার্জ হয় না, এটা কিসের কারণে? অনেক ছেলে ফাস্ট চার্জিং আইসি থেকে আলাদা, আবার অনেক ক্ষেত্রে এটা ইউএসবি পোর্ট আর কেবল দায়ী থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আবার সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে যে ফাস্ট চার্জিং এর জন্য যদি আইসি না থাকে তাহলে চার্জিং এসি এই কাজটা করে। তো ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে একটা কয়েল ইউজ করবে, যে কয়েলটা কিনা কি করবে, বুস্ট করবে। যদি ও বুস্ট না করে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হবে। আবার আইসির মধ্যেও ইন্টারনাল বুস্টিং এর সিস্টেম আছে। কয়েল ইউজ না করে ছোট্ট একটা ইন্ডাক্টর ইউজ করবে, ওই ইন্ডাক্টরকেই ওই আইসি ভিতর থেকেই বুস্ট করে পাঠিয়ে দিবে, যেই বুস্টিংটা ওই করে ইন্টারনালি দিবে। 5 ভোল্টেজ পাবে, 9 ভোল্ট বানাই দিবে। ক্লিয়ার? লাস্ট একটা ওয়ার্ড, চার্জিং এর সিকোয়েন্সিয়াল মেথড। 100% চার্জিং হয় না, 1 থেকে কত পার্সেন্ট? 100%। জিনিস লক্ষ্য করছেন যে 0 থেকে 20% পর্যন্ত চার্জ হইতে এক ধরনের সময় নেয়। জি জি সময় চালু 20 থেকে 80% আরেক ধরনের সময় নেয়। 80 থেকে 100% ঠিক চার্জিং চার্জ শেষ হওয়ার মেথডটাও কিন্তু এমন। ক্লিয়ার? এখানে দেখেন যে আপনাকে যদি আমি বলি যে কত ভোল্টেজ মানে কত পার্সেন্ট বলতে পারবেন? আপনার ব্যাটারিতে ধরেন 4.1 আছে, কত পার্সেন্ট চার্জ আছে বলতে পারবেন? 80%। 4.2 স্যার। 90 প্লাস বলে 90 থেকে 100, তাহলে তো হয়ে গেল। যে নির্দিষ্ট করে কি বলা সম্ভব? এটা কোনোদিনই কেউ বলতে পারবে না, কারণ এই সাইকেল ফ্রিকোয়েন্সি হিসাবটা আসলে সফটওয়্যার কেন্দ্রিক। এটা এইভাবে ক্যালকুলেশন করা যায় না। তার কারণ আপনার ফোনের ভিতরে যে সেলগুলো আছে, এক একটা সেল কত পার্সেন্ট চার্জ ক্যারি করে এটা ডেভিয়েশন করা পসিবল। ও স্যার আরেকটা কথা মনে হচ্ছে ফাস্ট চার্জের কথা। আমি একটা ফোন কিনেছিলাম এমআই নোট 12, তো ওটা আপডেট দেওয়ার পরে মানে এমআই টার্বো চার্জ যেটা না, নোট 12 হ্যাঁ নোট 12 15 মিনিটে ফুল চার্জ, আধা ঘন্টা 50%। সেকেন্ড কাউন্টডাউন হয় চার্জিং এর পাশে। হ্যাঁ ওই সেকেন্ড কাউন্টটা হইতো, কিন্তু আপডেটের পরে আপনার সেকেন্ড কাউন্টটা হয় না। পরে এক সপ্তাহ না পরে সার্ভিস সেন্টারে গেলাম, ওরা বলতেছে যে এটা আমাদের সফটওয়্যার বাগ, তো এটা সফটওয়্যার ঠিক হয়ে যাবে, কেবলটা চেঞ্জ করে ঠিক হয়ে যাবে। কেবল আপনারা ওনাদের কেবল দিয়ে দেখছেন, বলছে এটা সফটওয়্যার ইস্যু। ওনাদের কেবল দিয়ে দেখছে যে আপনি কেয়ারে গিয়ে কোন কেয়ারে গেছেন, আপনারা আমি যে গ্রিন রোড, লোকেশন কোনটা? গ্রিন রোড। ওখানে সেন্টার ইনচার্জ আসলে মেজবা, যায়া ওখানে গিয়ে বলবেন যে আপনাদের যে কেবল আছে ভিতরে লাল, মানে উপরের স্লোটটা কিছু কিছু কেবল দেখছেন যে ভিতরে লাল কালার থাকে, লাল যে কেবলটা ওটা হচ্ছে টার্বো চার্জিং কেবল, ওই কেবলটা দিয়ে লাগাইতে। লাল থাকে, হলুদ থাকে। পরে জিজ্ঞেস করে আপনারা জানলেন কেমনে? আচ্ছা ভাই, চার্জে লাগালে বড় বিষয়টা টার্বো চার্জ হবে, জাস্ট এত ডিগ্রি হলে হবে। চার্জে লাগালে যে ফোনটা গরম হয় এটার কারণ? চার্জে লাগাইলে ফোন গরম হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।
কারণ তার কারণ হচ্ছে স্যার একটা মাত্রা আছে না স্যার, মাত্রা থেকে বেশি হয়ে যায় না? মাত্রা থেকে একটা বেশি হয়ে যায় না, না? চার্জিং এসি চার্জ লাগালে গরম হবে, এটাই স্বাভাবিক। এটা কোনো একটু যদি বেশি হয় বা একটু সমস্যা হতে পারে এরকম কিছু। একটু বেশি যদি হয়, দেখেন এখানে মানে কিছু কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এমন যে ফোনের ভিতরে ফোনটা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারবে তার একটা নোটিফিকেশন অলরেডি দেওয়া আছে ওর ভিতরে। 48 এখন ধরেন কোনো সাইডে 38, কোনো সাইডে 42, ম্যাক্সিমাম 42 ডিগ্রি সেলসিয়াস থাকে। কাস্টমারের কাছে মানে একটু গরম লাগলেই সে বলে যে অনেকখানি গরম। মানে একটু গরমটা আপনাকে মেজারমেন্ট করে দেখতে হবে যে এটা কত গরম। এখন যদি সেক্ষেত্রে সেটা শর্টেজ থাকে তাহলে একটা প্রবলেম, লিকেজ থাকলে অবশ্যই হিটেড হবে। কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমার আমি ম্যাক্সিমাম টাইমে দেখছি যে 38 হইলেই দৌড়ে চলে আসে যেটা গরম হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা নর্মাল ইস্যু, কোনো ইস্যু না এটা। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সেটগুলা অ্যালুমিনিয়াম বডি, ওই সেটগুলা হিটিং মাত্রাগুলো একটু কম। তার কারণ ও টোটালি হিটটাকে অ্যাবজর্ব করতে পারে। জি, অ্যালুমিনিয়ামটা। অ্যালুমিনিয়ামটা, হ্যাঁ। কেন গতকালকে কোশ্চেন করছিল একটা যে আইফোনে শিল্ডিং ইউজ করে না কেন? হ্যাঁ, ওটাই বললাম না যে শিল্ডিং এ আপনার হিটিংটাকে কি করে অ্যাবজর্ব করে। এরকম কিছু মেথড আছে। সিমিলারলি ধরেন এই যে সেটগুলো অ্যালুমিনিয়াম বডি, এই যে ধরেন এইসব সেটগুলো অ্যালুমিনিয়াম বডি, এইসব সেটগুলোর এই যে একটা দাগ কাটা, খেয়াল করছেন? এটা কি ডিজাইন? আমরা তো ভাবি ডিজাইন। এই যে উপরে দাগ কাটা এটা কি? এই যে সাইডে দাগ কাটা এটা কি? এটা কি ডিজাইন? না স্যার, তাহলে তো ওই যে গরমটার জন্য এদিক দিয়ে বের হয়ে যেতে পারে। নেটওয়ার্ক অ্যান্টিনা। নেটওয়ার্ক এন্টিনা। ল্যাপটপটা আছে ওখানে বসে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টিনা। আপাতত ল্যাপটপে বসে যারা সিট পাতা পরে এখানে ক্লাস শুরু হলে এখানে আসেন। এটা কি নেটওয়ার্ক অ্যান্টিনা। এই দেখবেন যে সেটগুলো প্লাস্টিক কোট করা, ওই সেটগুলোতে নেটওয়ার্ক মানে কনজাস্টিং জায়গায় গেলে প্রবলেম করে। বাট যেগুলো অ্যালুমিনিয়াম বডি আছে, এই অ্যালুমিনিয়াম বডিগুলোর নেটওয়ার্ক শিল্ডার আউটপুটে এইভাবে বাইরে দেওয়া থাকে। এগুলোতে এরকম ধরনের নেটওয়ার্ক প্রবলেম করে না, খুব স্ট্রং নেটওয়ার্ক থাকে। প্লাস হচ্ছে এদের ধরেন হিটিং ইয়েও কম থাকে। এগুলো হচ্ছে আপনি ইউজেস করলে তখন এর তারতম্যটা বা পার্থক্যটা বুঝতে পারবেন, আদারওয়াইজ বোঝাটা ডিফিকাল্ট। আর কোনো চ্যালেঞ্জ? আমি চ্যালেঞ্জ থাকে না, আমি কোশ্চেন করতে পারি। লিডার একজনেরই হইতে হয়। আপনারা বাংলাদেশ টিমে অধিনায়ক থাকতো 11 জন। কোশ্চেন তাই না? কোশ্চেন নিয়ে আসবেন। এই জন্য কি আপনি ফ্রাস্ট্রেট? হ্যাঁ, এই জন্য কি আপনি ফ্রাস্ট্রেট? হ্যাঁ, কারণ ওনারা আপনারা সবাই মিললে ওনারা একই টাইমে এক প্লেট করে কাচ্চি খাওয়াবেন। না স্যার, পসিবল ঠিক আছে স্যার, বেশি বেশি লোড দিতেছেন, ওই লোডটা একটু বেশি দিয়ে দেন। হ্যাঁ, ব্যাস শেষে একবারে সব সামনে দিয়ে কারণ কি জানেন, যদি এরা টাকা দেন, যদি বলি টাকা দেন, এক বস্তা রাইখে বাসায় আরেকটা বস্তা নিয়ে আসবেন। জি। আর যদি খাওয়ান এক সময় আপনাদের মাপ চাবে, বা মাপ চাই আর খাবো না, মা পোষাবে, দোয়া পোষাবে যে আর খাবো না। টাকা দিয়ে মানুষকে খুশি করা যায় না। খুশি করতে হলে একটা জিনিসই আছে, খাওয়ান। এই জন্যই বলছি সবাই মিলা, মানে সবাই মিলে না, মানে প্রত্যেকে আলাদা আলাদা করে খাওয়ান। আলাদা আলাদা করে এক রকম করে আর কি কোশ্চেন আছে বলেন? স্যার, একটা ফোন আছে। লিকেজের কনসেপ্ট আমার ক্লিয়ার না, আমরা লিকেজ দিলে কেমনে এটা সলভ করব বা এটা বুঝবো কিভাবে স্যার, খুঁজে বের করে লিকেজ কেন হয়, লিকেজ কে হয় সেটা আগে বলেন। ক্যাপাসিটর লিকেজের টার্মস কি? ট্রান্সপোর্টে লিকেজটা কেন? লিকেজটা কেন? লিকেজটা লিকেজের রূপটা কি সেটা বলেন আগে, তাহলে হবে। মানে এটা যখন এটা ভ্যালুটা কমে যায়, এটা যখন দুর্বল হয়ে যায় তখন এটা লিক। ক্যাপাসিটর তো লিক হয়, হ্যাঁ, ওর বিহেভিয়ার কি বলেন? এটা গুড ক্যাপাসিটরের কনসেপ্ট বলেন। এটা গুড ক্যাপাসিটর, এটা বোর্ডের থেকে ওঠানো থাকলে এটা ওয়েল আসবে, আর যদি বোর্ডে লাগানো থাকে এক পাশে ওয়েল আসবে, তাহলে গ্রাউন্ড আসে আর এক পাশে ভ্যালু আসবে, অথবা গ্রাউন্ড। গ্রাউন্ড আসবে। এটা হচ্ছে আপনার গুড কনসেপ্ট। আচ্ছা, এর মধ্যে আমি একটু অ্যাড করলাম, যে এক প্রান্তে ভ্যালু আসছে আর এক প্রান্তে গ্রাউন্ড আসার কথা না, সেই প্রান্তেও আসলো ভ্যালু, তাহলে এটা কি? তাহলে এটা কাপলিং, কাপল যদি না হয় তাহলে লিকেজ। আপনি তো পারেন খুঁজে বের করতে। স্যার, নরমাল ক্যাপাসিটর কিন্তু কাপলিংটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, কাপলিংটা আপনাকে কোনো ইয়া থেকে খুঁজে বের করতে হবে যে আসলে কি কাপলিং। এটা আসলেই কাপলিং এ না। আরেকটু টেকনিক আছে কাপলিং বোঝার। কাপলিং এর দুইটা প্রান্তই স্ট্রং ভ্যালু থাকবে, আর যদি লিকেজ হয় সেক্ষেত্রে বিপ উইথ ভ্যালু থাকবে। ভ্যালু থাকবে। এইটা একটা টেকনিক, এটাই হচ্ছে টেকনিক, এছাড়া বিকল্প কোনো পথ নেই। এছাড়া বিকল্প আছে। ওটার পর যেটা ওয়েল থাকে জি। সেখানে ভ্যালু ফ্লাকচুয়েশন করে। লিকেজ হলে তো শর্ট দেখে বলো না, শর্ট দেখে পয়েন্টের ঘরের ডান সাইডে, পয়েন্টের ঘরের ডান সাইডে দেখা হবে।
ডান সাইডে আপনাদের চার্জিং নিয়ে অনেকগুলো কোশ্চেন করছি না, কারণ কি জানেন? চার্জিং এর ক্লাস করাবো, চার্জিং সম্পর্কে আপনি জানেন না স্যার, আমি যে জিনিসগুলো করাবো আমার সেগুলো মনে হয় উপরেই স্যার কোশ্চেন জানি না। করছি। আমার মনে হয় স্যার জানি না। স্যার, আগামী 3 মাসও যদি এখানে বসে থাকেন তাও আপনার কাছে মনে হবে আপনি জানেন। তার কারণ কি জানেন? এখনো আমি মনে করি আমি অনেক কিছু জানি না, আমার অনেক কিছু শেখার আছে। তার কারণ চার্জিং এর সিমিলার কনসেপ্ট, একটা ছোট্ট কনসেপ্ট, ভি বাস ভি ব্যাট, এর ভিতরে লাইন এরিয়া ওবিপি জানেন, চার্জিং আইসি জানেন, স্লো চার্জিং হয় সেটা জানেন। তার আগে বুঝাইলাম থার্মিস্টরের কিছু ধরনের ইরর মেসেজ, টেম্পারেচার টু লো, টেম্পারেচার টু হাই, ময়েশ্চার ডিটেক্টেড, ইরর মেসেজ, এগুলোর কথা একটু আগে যেটা বললাম। থার্মিস্টরকে ফাইন্ড আউট করার সিস্টেম জানেন, থার্মিস্টরকে খুঁজে বের করবে কিভাবে সেটা জানেন, থার্মিস্টরের জায়গায় কি করতে হবে সেটা জানেন, ওবিপির ভোল্টেজ চেক করতে জানেন, ইনপুট ভোল্টেজ চেক আউট করতে জানেন, একটা আইও পোর্ট কিভাবে চেক করতে হবে সেটা জানেন, ব্যাটারি কানেক্টরের রিভার্স সিস্টেমের ভ্যালু জানেন, ডায়োডের রিভার্স সিস্টেমের ভোল্টেজ জানেন। চার্জিং এর জানেনটা কি, জানেন না কি সেটা বলেন। স্যার এমন হতে পারে যে ভ্যালু তারপরে ভোল্টেজ সব ঠিক আছে, স্যার, তারপরে ভোল্টেজ স্লো সব ঠিক আছে। চার্জ হয় না। তারপরে এরকম একটা সেট আমার কাছে নিয়ে আসেন। স্যার আমার কাছে একটা আছে এমআই A3 মনে হয়। গতকালকে না পরশু দিন একটা কথা বলছিলাম যে ভোল্টেজ লাগবে, সিগন্যাল লাগবে, পাশাপাশি গ্রাউন্ড লাগবে। জি স্যার, চেক করছেন গ্রাউন্ড আছে কিনা? গ্রাউন্ড মনে হয় এইখানেই তো। স্যার, আপনারা বড় কোনো ভুল করবেন না, ভুলগুলো করবেন হলো ছোট ছোট জায়গায়। স্যার আমি আপনার অ্যাম্পিয়ারের উপরে 0.00 মানে 0 অ্যাম্পিয়ারের মান আসলে আমরা জানি এটা মানে শর্ট, কিন্তু আপনার এই যে সেকেন্ডারি লাইনে শর্ট, কিন্তু মাঝে মধ্যে আপনার এটা প্রাইমারি লাইনে শর্ট। এটা কি কারণ, মানে লিকেজ বা এই আমি আমার কাছে একটা সেট আছে আপনার ওটা হচ্ছে 0.26 আসতো, পরে সব ক্যাপাসিটর খুঁজি মানে কোনো জায়গায় কোনো সব কিছু ওকে আছে, পরে স্যারের কাছে স্যার বলে চার্জিং আইসি তো, তাহলে এটা তো প্রাইমারি লাইনে আসলো। আমরা প্রাইমারি নিলে তো ভি প্লাস ইয়ার, মানে এটা কি কারণে? চার্জিং আইসির ভিতরে কি সেকেন্ডারি লাইন নাই? তাহলে এখন বলেন, ও আমার এক্সপেরিয়েন্স বলে 600-র ভিতরে কি মানে টেবিলের চেয়ার বানাইছে ও আর একটু উঁচা চেয়ার লাগবে। না উঁচা লাগবে চেয়ার বানালেন এভাবে বসতে পারেন না। আচ্ছা, আপনার হচ্ছে যদি আপনার কি বলে কি যেন বলেছিলাম, কোন জায়গায় ছিলাম, আপনার লাস্ট কোশ্চেন কোথায় ছিল? আচ্ছা, চার্জিং এসির ভিতরে সেকেন্ডারি থাকে কেন? ধরেন আমার ফোনটা যখন অফ আছে, অফ মোডের ভিতরে কি আমার তো সিগন্যাল কাজ করবে না? এই সিগন্যালগুলো কিভাবে কাজ করবে? যখন আমি অফ করে চার্জ দিই তখন আমার স্ক্রিনের কতটুকু আলো জ্বলে? জাস্ট একটুক, জি জাস্ট একটুক। লোগোটা ছিল একটুক আলো জ্বালানোর জন্য কি আমার ভিভেট ভোল্টেজ দরকার আছে? দরকার তো নাই ভিভেট ভোল্টেজ। আবার ধরেন কিছু কিছু নোটিফিকেশন আসে, খেয়াল করছেন যে স্ক্রিন বন্ধ আছে, এই যে দেখুন আমার একটা সেন্সরের যে কি ঝামেলা, এই যে স্ক্রিনটা অফ, এখন যে একটা মেসেজ আসে, একটা মেসেজ আসলে পরে আমার এই সাইড বর্ডারটা শুধু জ্বলবে আর এখানে একটা নোটিফিকেশন জ্বলবে অল্প একটু। এটার জন্য কি আমার ভিভেট ভোল্টেজ দরকার আছে? এই সাপ্লাইগুলোই সেকেন্ডারি থেকে অল্প পরিমাণে দেয়। কারণ যদি এখানেও আমার ভিভেট ভোল্টেজ দিত তাহলে আমার ফোনে এত বেশি চার্জ থাকতো না। চার্জিং কনজাম্পশন, প্রক্সিমিটি সেন্সর চিনেন না? প্রক্সিমিটি সেন্সরের মূল কাজটা কি? সামনে বাধা দেখে ও কাজ করে, লাইট মানে সেরকম কলজে লাইট অফ করে। প্রক্সিমিটি সেন্সরের সুবিধা বলেন, প্রক্সিমিটি সেন্সরের সেটে লাগানোর ফলে আপনি কি সুবিধা পাচ্ছেন? কথা বললে আমাদের ফোনে যে লাইটটা জ্বলে থাকতো না, জ্বলে থাকে না, চার্জ এই লাইটটা জ্বলে থাকলে কি হইতো? চার্জ হিট হতো। তার মানে প্রক্সিমিটি সেন্সর চার্জিং সেভিং এর জন্য কাজ করতেছে। তারপর আরেকটা কাজ করতে পারতো না, যে আপনি যখন কথা বলছেন প্রক্সিমিটি সেন্সর যদি না বন্ধ করতো তাহলে আপনার এখানটাতে টাচ লাগা অন্য জায়গায় এটা যেত। তার মানে প্রক্সিমিটি সেন্সর আসলে একটা ব্যাটারি সেভিংস এর জন্য কাজ করে। কিন্তু আমরা মনে করি কি খালি লাইট নিবে আর জ্বালায় বন্ধ করে, কিন্তু ওর কাজ কিন্তু এটা। তার ভিতরে দেখেন আমাদের টাচের লাইন করছেন আপনারা, টাচের ক্লাস। টাচ কয় প্রকার? অনেকগুলো আছে, আইপিএস, এলসিডি, ডিসপ্লে কথা বলি নাই, টাচ না স্যার, টাচ কত প্রকার নাম শুনছেন? রেজিস্টিভ, ক্যাপাসিটিভ,
রেজিস্টিভ ক্যাপাসিটিভ। নোট ডাউন করে নেন, টাচ দুই প্রকার, রেজিস্টিভ আর কি ক্যাপাসিটিভ। রেজিস্টিভ টাচ কি আর ক্যাপাসিটিভ টাচ কি? আমাদের যে ফোনগুলো এখন আমরা ইউজ করি সবগুলো ফোনই হচ্ছে ক্যাপাসিটিভ টাচ। ক্যাপাসিটিভ টাচ হওয়ার কারণে সুবিধাটা কি হচ্ছে, ক্যাপাসিটরের একটা ধর্ম আছে কি, চার্জ ক্যারি করা, তাই না? জি স্যার, এক নম্বর কি ক্যাপাসিটিভ আর রেজিস্টিভ। রেজিস্টিভ ক্যাপাসিটিভ। জি স্যার। আপনাদের প্রত্যেকের ফোনটা হাতে বের করেন, লকটা খোলেন। জি স্যার। বুঝছেন? হোম বাটনে এরকম একটা হোম অপশনে আপনাদের এরকম অ্যাপস আছে না? জি। এইভাবে হাতটা করে এই অ্যাপসটা এখানে চাইপে ধরেন, এই আঙুল দিয়ে এই কর্নারে ধরবেন, ধরে এই হাতটা উঠে ফেলাবেন। অ্যাপসটা এখানে যায় কিনা সেটা একটু দেখবেন খালি। এই যে দেখেন অ্যাপসটা এখানে চাইপে ধরছি, এখানে একটা হাত দিলাম, ছাইড়া দিলাম, অ্যাপসটা অটোমেটিক্যালি আসছে। তার মানে কি আমার হাতের ভিতর থেকে আসছে? না, ব্যাপারটা তো এমন। আমি তো টাইনে নিয়ে আসি না, টাইনে নিয়ে আসছি, তাহলে অ্যাপসটা আমার হাতের ভিতর থেকে ঢুকছি না মনে হয়। আসেন না স্যার, ওটা আসেন। আসে স্যার, পারতেছেন না যতটা আসে স্যার। ডেফিনেটলি যাবে, কারণ এখন সব টাচ ক্যাপাসিটি 100% যাবে। তার মানে কি, এভাবে যে আমি করলাম, এই অ্যাপসটা এই হাতে নিলাম, একটা জায়গায় স্ক্রিনে টাচ করলাম, এই জায়গাটা উঠাই ফেললাম, তার মানে তখন আমার এটা কি হাতের ভিতরে ঢুকে গিয়ে এখান থেকে তারপর এখানে আসছে? না, কথাটা তো তাই। ডিসপ্লে সেন্সরের কাছে আছে স্যার। গেলে দেখতেন না আপনি স্ক্রিনের ভিতর থেকে? আর দেখে তো দেখা যায়, পারতেছি না। হইছে? পারছেন? দিস ইজ ক্যাপাসিটিভ। আর রেজিস্টিভ এভাবে যাবে না, রেজিস্টিভ আপনাকে টাইনে নিতে হবে। আর রেজিস্টিভ যখন টাইনে নেবেন তখন ওখান থেকে বাঁধবে একটা অবস্থা। আমরা রেজিস্ট্রি দুজনে ইম্পসিবল, আপনারা রেজিস্টিভ না। কি ফোন এটা? ভিভো। ভিভো ক্যাপাসিটিভ। পারতেছি না স্যার। ওনার হোম স্ক্রিনের কারণে অপশনটা মনে নাই। স্ক্রিন আছে? আপনার হোম স্ক্রিনের সেটিং ঘোরানো। হ্যাঁ, কিছু সেন্সর হোম স্ক্রিন সেটিং অন্য করে থাকে। তো ওভারঅল হচ্ছে টাচ দুই প্রকারের, সেটা কিভাবে দেখে বুঝবেন, বুঝতে পারছেন? আর এখন আপনি যদিও রেজিস্টিভ টাচ পাবেন না। রেজিস্টিভ টাচ হচ্ছে গিয়ে যে টাচগুলো আপনারা দেখছেন কিনা আমি জানি না, টাচের দুই সেট থেকে, মানে টাচ ডিসপ্লে আলাদা ছিল, আগে কিছু সেট ছিল যে টাচ ডিসপ্লে আলাদা, টাচ ভাঙলে আলাদা করে ডিসপ্লে লাগানো যেত। ওই ভাঙা টাচ কখনো দেখছেন যে দুই সেটে সাদা সাদা লাইন নামছে? জি স্যার। ওই দুই সেটে সাদা সাদা লাইন নামছে না, ওই লাইনগুলোই হচ্ছে রেজিস্টিভ টাচের বৈশিষ্ট্য। এখন তো টাচ নাই। সেটিং ঘোরানো হইতে পারে। ক্লিয়ার? টাচের ভোল্টেজ কত? চার্জিং এর টেক চার্জিং এর বিষয় বলেন। যে লোগো আসে চার্জ হইতেছে না, আবার চার্জ কমে যাইতেছে, চার্জে লাগে না। এই জাতীয় সবগুলো কোশ্চেনের অ্যানসার একটা কথায় দিয়ে দিছি, জি স্যার। ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ। যদি আপনি চেক দেন প্রপার যদি না থাকে তাহলে প্রবলেম করবে। অবশ্যই আপনি যে কথাটা বলছেন তার ভিতরে কোনো একটা স্মল কম্পোনেন্ট ফেক দিচ্ছে, তাহলে তখন আপনাকে নজর রাখতে হবে স্মল কম্পোনেন্টের দিকে বেশি। শর্টকাট এটা যে স্মল কম্পোনেন্ট গুলো চেক করতে হবে, শর্টকাট কোনো ওয়ে নেই। শর্টকাট মানে নরমালি মানে সোজা ভাষায় মানে স্মল কম্পোনেন্ট গুলোকে আপনাকে বেশি ফাইন্ড করতে হবে আর কি। কারণ ওখানে যদি দেখেন, আমরা জানি ক্যাপাসিটরের ভিতরে কি আছে, পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি কি? ডিসির ভিতরে মানে সামান্য পরিমাণে এসি মিশ্রিত ডিসি কি বলে? পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি। তার মানে পিওর গোল্ড হয় না, হয় না স্যার। গোল্ডের ভিতরে কি লাগে? খাদ। সিমিলারলি আমার এই ভোল্টেজের ভিতরেও পিওর ভোল্টেজ হইলে প্রবলেম। এখানে আমার কিছু হ্যাজার্ড দরকার আছে, তবে সেটা খুবই কম, সেটা খুবই কম। এখন যদি ধরেন ব্যাটারি ভোল্টেজ কি পিওরিটি ছিল? ওটাতে এসি ভোল্টেজ আসবে কি? পালসেটিং।
কোনো ডিসি পিওর না, পালসেটিং সামান্য থাকলে ওর ভিতরে আছে, পালসেটিং না হলে হবে না। তো ওভারঅল দেখেন আপনার ধরেন এখন যখন ধরেন আইসিটা ওয়ার্ক করে তখনও আলাদা হবে, কিন্তু ওকে জমায় রাখার জন্য আপনাকে ওই পালসেটিং দিতে হবে। যখন ওয়ার্কিং পজিশনে থাকবে তখন আপনি পিওর ডিসি দিয়ে কাজ করে দেওয়া হবে, কিন্তু যখন ওকে জমায় রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, তখন ওর ভিতরে পালসেটিংই থাকতে হবে, এটা ওর বৈশিষ্ট্য। তো ওভারঅল দেখেন আপনি যদি এইখানে একটা ক্যাপাসিটরের ভিতরে আমরা জানি যে সামান্য পরিমাণে কি থাকতে হবে, এসি সংমিশ্রণ থাকতে হবে। তো যদি ফুল পিওর করে ফেলে তাহলেও প্রবলেম, আবার যদি বেশি দিয়ে ফেলে তাহলেও ব্যাটারি কারণে হতে পারে এই চার্জিং এর বিষয়, ব্যাটারি কেন হতে পারে, ইউএসবি পোর্টের কারণে হতে পারে। ওভারঅল ক্লিয়ার? আপনাদের একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট থাকবে আগামীকালকে। আমার সকালের ব্যাচটাকে একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট দিয়েছি, আপনাদের একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট থাকবে আমার ক্লাসগুলোর ওভারঅল সামারি। অনেক বড় আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিয়েছিলাম, আপনারা করেন না। আমি মঙ্গলবার দিন অথবা কালকে আপনাদের কোশ্চেন করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে ফোন স্লিপ মোডে চলে গেলে আর অন হয় না, পাওয়ার বাটন ক্লিক করলেও কি প্রবলেম হতে পারে? ফোন স্লিপ মোডে গেলে পাওয়ার বাটনে ক্লিক করলে অন হয় না, কি করলে on হয়? চার্জে লাগাইলেও অন হয়, আবার মাঝে মধ্যে হয় না, একদম পুরো আবার ব্যাটারি খুলে লাগাইলে অন করলে তখন আবার এটা হচ্ছে কি, ধরেন আপনার পাওয়ার আইসি দিয়া বুট কনসেপ্ট করাইছি, পাওয়ার আইসি থেকে পাওয়ার সুইচে কি যায়, ওইটার মাধ্যমে কি হয়, পাওয়ার সুইচ যখন আমরা চাপ দিই তখন সেনসিটিভিটি হয় না? সিগন্যালগুলো সম্পর্কে বলা হচ্ছে ক্লক রিসেট আছে না? ক্লকের কাজ কি? ক্লকটা টাইম, কিন্তু ক্লকটা কি করে? রেসপন্স করে দেয়। আর রিসেট তো আমার কি করে? রিসেট করে দেয়। ডাটায় কি করতেছে? আদান প্রদান করতেছে। এখানে আমার ডাটার কোনো কাজ নেই, এখানে আছে ক্লক আর রিসেট। তো যদি আমার উল্টা ফিডব্যাক ক্লকটা কাজ না করে, মানে এফবি নামে একটা সিগন্যাল আছে, এটা আমার ফেসবুক না, এটা ফিডব্যাক। এই ফিডব্যাক যদি না পায় তখন এই ধরনের সমস্যা করে, সেক্ষেত্রে আপনি করতে পারেন পাওয়ার আইসি উঠায় রিভল অথবা রিপ্লেস। ক্লিয়ার? আপনাদের কোশ্চেনটা আনতে পাওয়ার আইসি থেকে আসে না, পাওয়ার আইসি পাওয়ার আইসিরও আছে, সিপিইউরও আছে, ফিডব্যাক সবারই আছে, সবাইকে ফিডব্যাক দেয়। কারণ তিনটা জিনিস তো আমার লাগবে, তিন চারটা, ভিসিসি অথবা ভিডিডি, ভিসিসি অথবা ভিডিডি, তারপর লাগবে কি গ্রাউন্ড, তারপর লাগবে কি সিগন্যাল। তিনটা জিনিস লাগবে মাস্ট, এনসি নো নিট, এনসি নো নিট। ক্লিয়ার? তার মানে কালকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এটা, কারণ আমি আপনাদের ব্যাচটা আর একটা ব্যাচ যেটা, এই দুইটা ব্যাচ কি অ্যাসাইনমেন্ট দিছি খুবই কম, আর যদি আপনাদের ব্যাচের অ্যাসাইনমেন্ট কম দিছি। স্যার তুমি যা ক্লাস আছে সামারে একটা বলে দেন স্যার। আমার ক্লাসের উপর মোরাল সামারি করবেন, যেগুলো করাইছি এর উপরে বুট কনসেপ্ট থাকবে, তারপরে আরো যে যা করাইছি আজকে, তারপর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল কিছু আপনাদেরকে মানে স্পেশাল সার্ভিস মেথড দিয়ে দিছি, কিছু টেকনিক দিয়ে দিছি। অল অবশ্যই এ4 সাইজের পেপারে স্পষ্টভাবে লিখবেন, মানে হুবহু এটা না, আপনি কি বুঝছেন ওটা আপনি আমাকে ওইভাবে লিখে বুঝাবেন, কি বুঝছেন আর কি, আপনি আপনার মতো ভাষায় লেখেন। হাতের লেখা বানান ভুল কোনো ইস্যু না, বাট অবশ্যই এ4 সাইজের কাগজে, খাতার কাগজে আমি অ্যাকসেপ্ট করবো না, কারণ অ্যাসাইনমেন্ট আমি পার ক্লাসে একটা দেই। আপনাদের অ্যাসাইনমেন্ট মনে হয় একটা দিছিলাম না, আর এই একটা, কারণ অ্যাসাইনমেন্টের সংখ্যা কমাই দিছি, অ্যাসাইনমেন্ট না আনলে ক্লাসে বাইটের করে দেই, এই কারণে বাইন্ড না করে দেওয়া লাগে, এই কারণে অ্যাসাইনমেন্টের মাত্রা কমাই দিছি। ফাইনাল অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, যদি এইটা জমা না দেন তাহলে কিন্তু সার্টিফিকেট হোল্ড। ক্লিয়ার? আর একদিন আমার হায়ার অথরিটি ধরছে, আপনি ক্লাসে কেন বের করে দেন? আপনাদের ভালোর জন্যই বের করে দিতাম, এখন বের করার মাত্রা কমাই দিছি। এবার যদি আমি কারোর সার্টিফিকেট আটকাই তাহলে ম্যানেজমেন্ট কিন্তু আমার কোনোভাবেই কিছু করতাম না, তার কারণ এবার অবশ্যই বুঝবে যে এক্সট্রিম লেভেলে কিছু করছেন বিধে আমি আটকাইছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দেবেন, কালকে জমা দেওয়ার পরশুদিন ক্লাস হবে আমাদের। পরশুদিন সেটা আমি গ্রুপে জানাই দিব, টাইমটা আপনাদের ব্যাচ আর সকালের ব্যাচ। ঠিক আছে, একসাথে হবে, অনলি ফর ব্যাকআপ। প্রেজেন্ট শুধু অ্যাটেন্ডেন্স শিখতে দিতে
কটা বাজে? 3টা না? 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, স্টিক 7 ঘন্টা। ভালো আছে বুঝলেন না? এটা কত ঘন্টা আসেন কাজ করছি? 7 আর 2 9 ঘন্টা। আমাদের ব্যস্ত আমরা জানি কত? 32। আজকে রাতে পাবো 9 ঘন্টা কাউন্ট 9 ঘন্টা স্ট্যান্ডিং পজিশন 9 ঘন্টা স্ট্যান্ডিং পজিশন অলরেডি 7 ঘন্টা 10 মিনিট গড় আরো 2 ঘন্টা সামনে আছে হ্যাঁ ওইটারই তো 2 ঘন্টা হিসাব করে নিয়েছি টোটাল এখন পর্যন্ত ধরেন 500 স্টুডেন্ট আমাদের নিয়ে 500 বেশি